হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। আজকের যে ঘটনাটি আমাকে দর্শক বন্ধু পাঠিয়েছেন, তার নাম মৌমিতা। সে থাকে হুগলিতে। হুগলির খানাকুল থেকে সে তার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছে। তাকে অনেক ধন্যবাদ আমার সাথে ঘটনা শেয়ার করে আমার পাশে থাকার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ঘটনাটি। তো আজ মৌমিতা আমাকে যে ঘটনাটি পাঠিয়েছে সেটি ঘটে তার বান্ধবী দেবশ্রীর জীবনে। আমি এখানে দেবশ্রীর নামটা পরিবর্তন করেই বলছি বিশেষ কারণে। দেবশ্রীর অবশ্য এখন একটি মেয়ে আছে, সে তার স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। এই ভালোবাসার বিয়ের পরে, মানে ভালোবেসে বিয়ে করার পরে তার জীবনে যে নানা রকম দুর্যোগ নেমে আসে, সে যে মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছিল, সেই গল্পটাই আমি আজকে তোমাদের শোনাবো। আর যাদের যাদের জীবনে এরকম জিনিস ঘটেছে, এরকম ভালোবেসে বিয়ে করার ফলে জীবনের দুর্যোগ নেমে এসেছে, জীবনে অনেক লড়াই করতে হয়েছে, তারা তাদের এই ঘটনাটা পুরো সিনেমার মতো দেখতে পাবে জীবনে। তো চলো আজকে শুরু করা যাক ঘটনাটা। তো মৌমিতা এবং দেবশ্রীর বন্ধুত্বটা শুরু হয় কলেজ লাইফ থেকে। কলেজ লাইফে বন্ধুত্ব হলেও ওদের বন্ধুত্বটা প্রায় বেস্ট ফ্রেন্ডের পর্যায়ে পৌঁছে যায়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠে দেবশ্রীর সাথে অন্য একটি ডিপার্টমেন্টের একটি ছেলের পরিচয় হয়। তো পরিচয় পর্ব থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে কিন্তু প্রেমে গড়াতে বেশি টাইম লাগেনি। তো যখন প্রেম শুরু হয় তখন কি হয়, দেবশ্রী আর সেই ছেলেটি মানে তার হাজবেন্ডের বাড়িতে জানাজানি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তার হাজবেন্ডরা ছিল ব্রাহ্মণ। মানে ব্রাহ্মণ একজন ছেলের সাথে দেবশ্রী প্রেম করতো, কিন্তু দেবশ্রীর যে জাতি ছিল তারা কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। তারা আহ, অন্য জাতি ছিল, কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। তো যার জন্য এই সমস্যাটা শুরু হয় প্রথমে ছেলেটার বাড়িতে, তারপরে মেয়েটার বাড়িতে। মানে দুজনের বাড়িতেই প্রথমে মেনে নিচ্ছিল না। কিন্তু ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে ওরা ঠিক করে নিয়েছিল যে যদি কেউ না মেনে নেয় ওরা পালিয়ে বিয়ে করবে। তো ফলস্বরূপ ওরা সেটাই করে। থার্ড সেমিস্টারে যখন পরীক্ষা হয়ে যায়, ওরা কি করে, ওরা অনেক বাড়িতে বোঝানোর চেষ্টা করে, অনেক মানানোর চেষ্টা করে। তখন কোনো বাড়িতেই যখন মেনে নেয় না, তখন ওরা পালিয়ে বিয়ে করে নেয় থার্ড সেমিস্টারের একদম লাস্টের পরীক্ষার দিন। মানে ওই পরীক্ষাটা দিলে থার্ড ইয়ার কমপ্লিট, তখন ওরা কি করলো, পালিয়ে বিয়ে করে নিল। বিয়ে করে ওরা কলকাতায় চলে গেল। কেননা ছেলেটার অনেক বন্ধু কলকাতায় বিভিন্ন কল সেন্টারে, আইটি সেক্টরে কাজ করতো। তো ছেলেটাকে বলেছিল যে তোরা এখানে চলে আয়, আমরা এখানে কাজের ব্যবস্থা করে দেবো। তো যেমন কথা তেমন কাজ, ছেলেটা আর মেয়েটা পালিয়ে কলকাতায় চলে গেল। কলকাতায় গিয়ে ওরা রাজারহাটের দিকে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলো। আর ইতিমধ্যে ওরা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিল, যেহেতু রেজিস্ট্রি ছাড়া বিয়ে এখন আইনসম্মত নয়। তো ওরা যখন কলকাতায় গেল, প্রথম প্রথম মানে একটু প্রবলেম হতো, যেহেতু দেবশ্রী সবে একদম ছোট, ছেলেটাও ছোট, কেউ কোনো কাজ তখন খুঁজে পাচ্ছিল না। আর মাসের মধ্যে কেউ কোনো জায়গায় কোনো কোম্পানি রিক্রুটও করছিল না। প্রথম যা জমানো টাকা ছিল তাই দিয়ে চলতে লাগলো। অনেক কষ্টে একটা বাড়ি ভাড়া পেয়েছিল ছোটখাটোর মধ্যে। অনেক মানে প্রবলেম করতে হয়েছিল ওদেরকে, কারণ যেহেতু রেজিস্ট্রি ছিল না, কেউ মানতেই চাইছিল না যে ওরা স্বামী স্ত্রী। তো যাই হোক, বাড়ি ভাড়া পাওয়ার পর ওদের একটা কাজও হয়ে গেল। প্রথমে ছেলেটি জয়েন করলো যে কোম্পানিতে, কিছুদিন পর মেয়েটিকে সেই কোম্পানিতে জয়েন করালো। ভালো কথা, এই করে বিগত প্রায় 4 থেকে 6 মাস চলে যায়। তখনও কিন্তু ওদের কোনো বাড়ির লোক, দুই পক্ষের কেউই মেনে নেয়নি ওদের বাড়ি থেকে, না ছেলেটার বাড়িতে না মেয়েটার বাড়িতে। তারপরে কি হলো, হঠাৎ একদিন আহ, ছেলেটার মা ছেলেটাকে ফোন করে যে যা হয়ে গেছে হয়ে গেছে, তোরা বল কোথায় আছিস, আমরা যাব, আমরা মেনে নিয়েছি, তোরা বৌমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। তো ছেলেটা তখন যথারীতি জানায় যে আমি তো এখন বাড়ি যেতে পারবো না, আমি একটা কাজে জয়েন করেছি, তোমার বৌমাও এখানে কাজ করছে, তো তোমরা পারলে এসে দেখে যাও। তো ওর বাবা মা বলে যে ঠিক আছে, তাহলে আমরা একদিন যাব। তারপরে মেয়েটিও তার বাড়িতে জানায়, আবার ফোন করে যে ছেলেটার বাড়িতে মেনে নিয়েছে, এবার তোমরা তো মেনে নাও, আমরা একটা ভুল করেছি। তো তখন মেয়েটার বাড়িতে আর থাকতে না পারে বলে ঠিক আছে, যা করেছিস হয়ে গেছে, আমরা এখানে আয়, আমরা সব নতুন করে আবার করব। তখন ইতিমধ্যে ছেলেটার বাড়ির থেকে ছেলেটার বাবা মা আরো কয়েকজন আত্মীয় স্বজন গিয়ে ওদের বাড়িটা দেখে এসেছিল। বাড়িটা কোথায়, কেমন বাড়ি, কেমন ঘরে ওরা থাকে। ছোটখাটো ঘরেই থাকতো, যেহেতু খুব একটা টাকা তখন ওরা ইনকাম করতো না। ভালো কথা, এরকম যাতায়াত হতে হতে দুটো বাড়ির মধ্যে কথা হতে হতে 1 মাস চলে যায়। এখনো কিন্তু কোনো প্রবলেম দেখা যায়নি। 1 মাস পর ওরা তখন ছেলেরা বাড়ি থেকে বলে
যে এই সামনের সপ্তাহে আমরা তোদের একটা জয়েন্ট রিসেপশনের আয়োজন করেছি 2 বাড়ি থেকেই টাকা পয়সা দিয়ে। তোরা আয়, এই দিন হবে, তার 2 দিন আগে চলে আসবি, 2 দিন পরে ফিরবি। মানে মোটামুটি 1 সপ্তাহ ছুটি নিয়ে তোরা আয়। তো ছেলেটি মেয়েটি যথারীতি সেই জিনিসটাই করে। 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যায়। একটা জয়েন্ট রিসেপশন হবে। বাড়ি গিয়ে প্রচুর হই হুল্লোড় করে। ওদের তখন সুখের স্বর্গ ওরা ভাসছে যে দুটো বাড়ি থেকে মেনে নিয়েছে। ওদের ভালোবাসায় আর কোনো বাধা বিপত্তি নেই। কোনো মন খারাপ, কোনো কষ্ট, কোনো কান্না নেই। ওরা জানে এবার আমরা স্বর্গ সুখে থাকবো। কিন্তু ভগবান যা কপালে লিখে রাখে সেটা তো কেউ খণ্ডাতে পারে না। হয়তো অন্য কিছুই লেখা ছিল। বা মুখোশধারী মানুষকে চিনতে কিন্তু মানুষের অনেক টাইম লেগে যায়। আর যখন চেনে হয়তো অনেকটা তখন দেরিও হয়ে যায়। কিছু করার থাকে না। মানে মানুষ মাঝে, মাঝে এমন ব্যবহার করে যে তারা খুব ভালোবাসে তোমাকে, তোমাকে ছাড়া থাকতেই পারবে না। তোমাকে পুরো নিজের করে নিয়েছে। কিন্তু তার পিছনে যে সে ছুরি মারার জন্য আসে, সেটা এই দেবশ্রীর ক্ষেত্রে প্রত্যক্ষ উদাহরণ। তো যেটা বলছিলাম, রিসেপশন ওরা জয়েন করে, রিসেপশন হয়, খুব ভালোভাবে হয়। 2 বাড়ির মধ্যে খুব ভালোভাবে আলোচনা হয়। মানে দুটো বাড়ির সমাগম হয়। খুব ভালো চললো। 1 সপ্তাহ খুব ভালো কাটলো। 1 সপ্তাহ পর ওরা আবার কাজে জয়েন করলো। ভালো কথা। কাজে জয়েন করার পরেও কোনো সমস্যা হয়নি। তারপর 1 সপ্তাহ পরে হঠাৎ একদিন শনিবার দেখে ছেলেটার বাবা-মা মাছ, মাংস রান্না করে ওদের জন্য নিয়ে যায়। যে তোদের তো এখানে ঠিকঠাক খাওয়া হয় না, রান্না করা হয় না। আমরা এবার থেকে শনিবার করে এসে দিয়ে যাবো। ভালো কথা, ওরা তো বললো বাহ ভালোই হলো, এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি জীবনে ভাবতেই পারিনি। মেয়েটা তো খুব আনন্দে আপ্লুত এবং মেয়ের পরিবারও তাই। সত্যিই ভাগ্যবান তুই, এরকম বলতো। তো ওরা শনিবার করে মাছ মাংস রান্না করে দিয়ে আসতো। প্রবলেমটা শুরু হয় এই মাছ মাংস খাওয়ার প্রায় 1 মাস পর থেকে। 1 মাস পর থেকে হঠাৎ একদিন দেবশ্রী কাজ করতে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে। তো অফিসের ওয়াশরুমেই ও যায়। অফিসের ওয়াশরুম করে যখন ও বেরোয়, ও চোখে মুখে জল দিয়ে যখন আয়নার দিকে তাকায়, তখন ও দেখে একটা পোড়া কালো একটা মহিলার মতো অবয়ব হঠাৎ করে আয়নার পেছন থেকে সরে যায়। মানে ওটা ও দেখে না হঠাৎ করে চমকে ওঠে যে কে ছিল? কেউ কি ভয় দেখানোর জন্য এসেছে নাকি? ও স্পষ্ট দেখতে পায় সেই জিনিসটা। সরে যাওয়া তো ওর একটু খটকা লাগে। তা ভাবলে হয়তো যে এতক্ষণ কম্পিউটারে কাজ করে হয়তো হ্যালুসিনেট করছি, মাথা হ্যাং করে গেছে। সেই জন্য ও আর পাত্তা দেয় না। আবার কাজ করতে চলে আসে। কাজ করতে আসার পরে হঠাৎ করে তার কিছুক্ষণ পর থেকে ওর জ্বর। মানে ধুম জ্বর। সেদিন ও কাজ করতে পারেনি। ও ওর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জ্বরের ওষুধ খায়। কিন্তু ওষুধ যতই খাচ্ছে জ্বর কিন্তু কমছে না। জ্বর কমছে না। ভালো কথা। এবার তো ও যখন বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢোকার পরেই না একটা পোড়া গন্ধ পেত। মানে বাড়িতে যখনই ও ঢুকতো একটা মানে পোড়া গন্ধ পেত। যে কেউ যেন পুড়ে গেছে, পোড়া একটা বিশ্রী গন্ধ পেত। উৎকট একটা গন্ধ পেত। তো যাই হোক জ্বরটা 3 থেকে 4 দিন থাকলো। আবার কমে গেল নিজে থেকে। ভালো কথা। জ্বর কমে যাওয়ার পরে ও মাঝে, মাঝে ঘরের মধ্যে কাউকে ফিল করতে লাগলো। মানে ও বুঝতে পারতো যে ঘরে কেউ না কেউ আছে। ও ফিল করতে পারতো। ও যখন স্নান করতে ঢুকতো, স্নান করার সময় ও ঘাড়ের কাছটা মানে এই কাছটায় বুঝতে পারতো একটা গরম নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ের কাছে। পেছন ঘুরে দেখতো কেউ নেই। ১ম ১-২ দিন ভেবেছিল যে হ্যালুসিনেট করছে, ভুল ভাবছে। বাট পরে যখন এই জিনিসগুলো নিয়ে ও ভাবতে শুরু করলো, ও কিন্তু ভাবছে যে ওর সাথে কেন হচ্ছে এই জিনিসগুলো। তারপরে ধরো ও ও আর ওর হাসব্যান্ড যখন রাতে ঘুমাতো, নিউলি ম্যারিড কাপল, আমি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। যখন ওরা কাছাকাছি আসার চেষ্টা করতো, তখন ও হঠাৎ একদিন দেখতে পাচ্ছে ওই পোড়া কালো একটা মহিলার মতো অবয়ব ছেলেটার পেছনে দাঁড়িয়ে আছে। মানে ছেলেটা শুয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে। ওইটা দেখে না ও ছিটকে যায়। ছিটকে গিয়ে মানে চিৎকার করতে থাকে, কে 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 ওখানে, এরকম করে। ছেলেটা বলে কি কোথায়, কি বলছো এসব উল্টোপাল্টা, পাগল হয়ে গেছে নাকি? ও বোঝাতেই পারে না যে ও কিছুদিন ধরে এরকম একটা গন্ধ পাচ্ছে, ঘরের মধ্যে কারো না কারোর অনুভূতি পাচ্ছে, এবং আজকে ও দেখতে পেল এরকম একটা অবয়ব। ছেলেটা ভাবছে হয়তো কাজের প্রেশার এরকম করছে। বিগত 3 থেকে 4 দিন এরকম হওয়ার পরে ছেলেটা কিন্তু ওকে ভুল বুঝতে শুরু করে। ভাবে হয়তো যে অফিসে ওর সাথে কারোর এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার হয়েছে, ও অ্যাফেয়ার এ জড়িয়ে পড়েছে। সেই জন্যে ও কাজ থেকে বাঁচার জন্যে, পালানোর জন্যে ওই জিনিসগুলো করছে।
কিন্তু ও বোঝাতেই পারে না যে ও সত্যি, সত্যি এই জিনিসগুলো ফিল করছে। তো একদিন যখন ও রান্না করছে, রান্না করার সময় ও মানে পিঠে একটা কিছু স্পর্শ অনুভব করে। ঠান্ডা শীতল একটা স্পর্শ অনুভব করে। মানে ফট করে ও না চমকে ওঠে। শীতল স্পর্শ পেয়েই চমকে উঠে পিছন ঘুরে দেখে কেউ নেই। তখন কিছুক্ষণ পরে দেখছে ওর পিঠটা চেরা। মানে পিঠে নখের কেউ আঁচড় দিয়েছে। পিঠটা চেরা। এরকম করে ২-৩ দিন যাওয়ার পরে ওর কিন্তু আবার সেই জ্বর শুরু হয়। সে আবার জ্বর। এবার জ্বরের মধ্যেও কিন্তু মহিলাটাকে দেখতে পাচ্ছে আস্তে, আস্তে করে। পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ওর ঘরে ঢুকছে। ও হাসব্যান্ডকে বারবার বলছে যে, "দেখো, দেখো ওখানে কেউ আছে, কেউ আছে।" কিন্তু ওর হাসব্যান্ড বলছে, "কোথায়? কি?" হাসব্যান্ড কিন্তু বিশ্বাস করেনি। কারণ ছেলেটা দেখতে পেত না, মেয়েটা দেখতে পেত। কিছুদিন পর মানে এরকম করে ২-৩ দিন যাওয়ার পর দেখছে জ্বর কমছে না। ছেলেটাও মেয়েটার বাড়িতে খবর দেয়। ওদের বাড়িতেও খবর দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলেটার বাড়ি থেকে কেউ আসে না। ফোনে বলে যে, "তোর বাবার খুব শরীর খারাপ, আমি যেতে পারছি না। মেয়েটার বাড়ি থেকে বৌমার বাড়ি থেকে যেতে বল।" মেয়েটার বাড়ি থেকে ওর মা যখন আসে তখন কিন্তু জ্বরটা কমে যায়। কারণ মা ওর সাথে মানে ওনার সাথে ঠাকুরের ফুল এনেছিল। ঠাকুরের ফুল এনে সে মেয়েটার মাথায় ঠেকিয়ে দেয়। ঠেকানোর সাথে, সাথে কিছুক্ষণের মধ্যে জ্বরটা আস্তে, আস্তে, আস্তে করে নামতে থাকে। যতদিন ওর মা ছিল ততদিন কিন্তু জ্বর হয়নি। অফিস ছুটি নেয় কিছুদিনের জন্য। ভালো ডাক্তার দেখায়। ডাক্তারও সেরকম কিছু ধরা পড়ে না। এরপর ওর মা যখন আবার বলে যে, "তোর কাছে ওই ঠাকুরের ফুলটা রেখে যা। রেখে রেখে রাখা থাক। আমি বাড়ি যাই। আবার পরে আসবো।" তো ওর মা যখন চলে যায়, মা চলে যাওয়ার আবার ধরো এই ১ দিন পর থেকে আবার ওই জিনিসটা শুরু হয়। মানে ও এবার কি দেখতে পেত, মানে যতক্ষণ ঠাকুরের ফুলটা ওর কাছে থাকতো, কাছে আসতে পারত না। যখন ঠাকুরের ফুলটা ওর থাকতো না, তখন ওর কাছে আসতো। মানে ঘুমের মধ্যে যেন কেউ গলা চেপে ধরছে। তারপরে ওর পিঠে গায়ে আঁচড় দিচ্ছে। ওকে টর্চার করছে। রান্না করার কোনো জিনিস মানে মাছ, মাংস পচে যাচ্ছে। ধরো মাংস রান্না করছে, ১ ঘন্টা পরে দেখে মাংসটা পচে গেছে পুরো। মানে খাওয়া যাচ্ছে না। মাছ পচে যাচ্ছে। ছেলেটার কিন্তু এবার থেকে একটু আনইজি ফিল হতে শুরু করলো। যে কেন এই জিনিসটা হচ্ছে? এতদিন তো সব ঠিক ছিল। কেন এই জিনিসটা হচ্ছে? এইবার যে জিনিসটা ঘটলো মানে ঘটনাটা সেটা মানে কি বলবো? খুবই প্যাথেটিক একটা ঘটনা। মেয়েটার বমি শুরু হলো। জ্বরের মধ্যেই ভুল বকছে, ভুল বকতে, বকতে বমি করছে। ও খালি বলছে, "তুই এখানে কেন এসেছিস? চলে যা। চলে যা, সরে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। চলে যা, সরে যা। আমি তোকে সহ্য করতে পারছি না।" এই জিনিসটা বারবার বলছে। কারোর দিকে তাকিয়ে এই জিনিসটাও বলছে। ছেলেটা বলছে, "কোথায়? কি? কাকে বলছো?" কিন্তু ইতিমধ্যে ছেলেটাও কিন্তু ওই পোড়া, পোড়া একটা গন্ধ পেতে শুরু করেছে। ছেলেটাও ওই গন্ধটা আস্তে, আস্তে পেত এবং ও কিছু একটা ফিল করতো। যে কোনো ছায়ামূর্তির মতো সরে গেল। মানে ল্যাম্পের আলো যখন দেখতো, নাইট ল্যাম্পের আলোয়, বাথরুমে যাওয়ার সময় দেখতে পেত মানে বুঝতে পারতো যে কোনো একটা অবয়ব, ছায়ামূর্তি হালকা মতো টুক করে যেন সরে গেল। এই জিনিসগুলো ছেলেটাও ফিল করতে লাগলো। ছেলেটা তখন মনে, মনে ভাবলো যে এটা অন্য কিছু ব্যাপার হচ্ছে। বারবার জ্বর হওয়া, বারবার বমি করা। বমি করতে, করতে এমন পর্যায়ে হলো রক্ত বমি হতে লাগলো। হ্যাঁ, মেয়েটা রক্ত বমি করতে লাগলো। রক্ত বমি যখন করলো, তখন ওকে হসপিটালে দিতে হলো। আর কিচ্ছু করার ছিল না। ওর মা, ওর পরিবারের সবাই চলে এলো, হসপিটালে দিল। হসপিটালে দিয়ে যেটা জানা গেল, মেয়েটার প্লেটলেটস মানে রক্তের যে প্লেটলেটস হয় সেটা একদম কমে গেছিল। শরীরে কোনো রক্ত নেই। মানে ওর মা তো শুনে ওখানেই হাউমাউ করে কাঁদছে। শরীরে কোনো রক্ত নেই, প্লেটলেটস একদম কম। ইমিডিয়েট রক্ত দিতে হবে। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, ওকে আইসিইউ তে দিতে হবে। আর কিছু করার নেই। মৃতপ্রায় হয়ে গেছে। মানে ও তখন শুধু ওইটাই মানে বলে যাচ্ছে চোখ বন্ধ করে, "তুই চলে যা, তুই সরে যা, আমার ভয় করছে। তুই চলে যা, তুই সরে যা, আমার ভয় করছে।" এই কথাটা বারবার বলে যাচ্ছে। ওরা ভাবছে যে কি বলছে? মেয়েটার মায়ের তখন কিন্তু একটু সন্দেহ হয় যে আমার সুস্থ স্বাভাবিক মেয়েটা এরকম হয়ে গেল কি করে? হঠাৎ ১-২ মাসের মধ্যে। তখন মেয়েটার মা কি করে? তার মাসিকে ফোন করে। মানে মেয়েটার মাসি, তার মায়ের বোনকে ফোন করে। বোনের যে হাসব্যান্ড ছিল, সে একটু পূজা আচ্ছা করতো। তো তার চেনা জানা একজন সাধক ছিলেন তারাপীঠে। মেয়েটার মামার বাড়ি, মাসির বাড়ি সম্ভবত বর্ধমান, বীরভূমের দিকে ছিল। তো সেখান থেকে চেনা জানা যিনি সাধক ছিলেন, তাকে পুরো ঘটনাটা বলে যে, "মেয়ের এরকম, এরকম অবস্থা। কি করব? প্রচুর বমি করছে।
রক্ত বমি করছে, লাস্টে রক্ত উঠছে মুখ দিয়ে। মেয়েটা প্রায় মৃতপ্রায়। ডাক্তার বলেই দিয়েছিল যে রক্ত যদি শরীর নিতে পারে তাহলে ও বেঁচে যাবে, নাহলে আমাদের কিছু করার নেই। ওর প্রায় অবস্থা শেষ। এরকম হঠাৎ করে কেন হলো আমরাও বুঝতে পারছি না। এটাও ডাক্তাররা বলল। মানে এটা অবিশ্বাস্য কেস। এরকম দেখি না। মানে এত ছোট বয়সে এরকম হবে কেন? সাধক সবকিছু শোনার পরে মেয়েটার নাম, গোত্র সবকিছু শুনলো। শুনে বলল ১ ঘন্টার মধ্যে আমি পুজোটা করে দিচ্ছি। তারপরে দেখুন আপনাদের মেয়ে কেমন থাকে। তো ১ ঘন্টা পর, মানে ১ ঘন্টায় উনি পুজো করেন, উনার নাম গোত্র নিয়ে মেয়েটা। ১ ঘন্টা পরে ফোন করে শোনে যে মেয়েটা তখন একটু আস্তে, আস্তে স্থিতিশীলের দিকে যাচ্ছে। বমিটা কমেছে, আস্তে, আস্তে করে পালস রেটটা বাড়ছে। একটু, একটু করে যেন সুস্থ হচ্ছে। এইভাবে পরপর ৩ দিন টানা পুজো হয়েছে ওর নামে। ৩ দিন টানা পুজো করার পরে মেয়েটা একটু সুস্থ হয়ে উঠে বসার মতো হয়েছে। তখনই সেই সাধকটা ওনাদেরকে বলে যে, "আপনারা মেয়েকে নিয়ে ইমিডিয়েট গাড়ি করে না হলে অ্যাম্বুলেন্সে করে আপনারা তারাপীঠে চলে আসুন। যদি ওকে বাঁচাতে চান। নাহলে কিন্তু আমি যেটা শুনলাম, আমি যেটা দিব্য শক্তি দিয়ে অনুভব করতে পারছি যে বাঁচানো যাবে না।" তো ওরা ইমিডিয়েট কি করলো? অ্যাম্বুলেন্সে, মানে খুব ভালোভাবে ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে করে মেয়েকে নিয়ে তারাপীঠ চলে গেল। সেই সাধকের ওখানে। উনাকে দেখলে বোঝা যাবে না যে উনি এত বড় মাপের একজন সাধক। কিন্তু উনি যেভাবে মেয়েটাকে বাঁচিয়েছিলেন সত্যিই অনবদ্য। যাওয়ার পরে মেয়েটাকে কোন রকমে ধরে, ধরে তার আশ্রমে নিয়ে যাওয়া হয়। তো তিনি দেখেই, মানে মেয়েটাকে দেখেই বলে যে ওর পেছন, পেছন একজন এসেছে। তো সবাই বলে, "পেছনে কে এসেছে? আমরাই তো আছি।" বলছে, "না, যে ওকে মারতে চাইছে সেই এসেছে ওর পেছনে।" এই কথাটা উনি বলে দেন। বলেন, "ওই তো দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি।" তখন মানে সবাই না চমকে ওঠে যে, "আমার মেয়েকে কে মারতে চাইবে? কেনই বা মারতে চাইবে? আমার মেয়ে তো কোনদিন কারোর ক্ষতি করেনি।" তখন বলল, "মেয়েটাকে এখানে শুইয়ে দাও নাহলে বসিয়ে রাখো, যেটা ওর সুবিধা হয়। আমি আমার কার্যকলাপ শুরু করছি।" তো উনি ধ্যানে বসেন। ধ্যানে বসে মায়ের সামনে পুজো করেন, মা তারাকে। পুজো করার পর যেটা উনি বলেন, মানে সেটা শুনে সবাই আশ্চর্য হওয়ার থেকে কান্নায় ভেঙে পড়ে। সেটা উনি বলেন যে মেয়েটাকে মৃত মানুষের কাঠকয়লা খাইয়ে দেওয়া হয়েছিল। মৃত মানুষের কাঠকয়লা। কেমন মৃত মানুষ? না, যিনি সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। সেই মানুষের পোড়া কাঠকয়লা, শ্মশানের কাঠকয়লা ওর পেটে আছে। যার জন্য রক্ত বমি হতে, হতে মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে। প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। বলল কাঠকয়লা বার করতে হবে। তো উনি কি করলেন? মায়ের আ ফুল, প্রসাদ যে জিনিসগুলো আছে, ওনাদের যে জিনিস থাকে, সেইগুলো একটা চরণামৃতর মধ্যে গুলে ওকে খাইয়ে দিল। ওকে খাইয়ে দেওয়ার পরে ও আবার বমি করতে শুরু করলো। কিন্তু এবার যে বমিটা হচ্ছে, সেটা দেখে না সবার মাথায়, মানে শুকনো মাথায় বাজ পড়ার মতো। এবার বমি হচ্ছে কি? সেই যে রিসেপশনে খাওয়া মাছ, মাংস যা, যা খেয়েছে সব উঠছে। এবং সেগুলো কি কালো, সব পুরো রং কালো রং। তার মধ্যে যেন ছোট, ছোট, ছোট্ট, ছোট্ট, মানে একটা আঙুলের মাথার মতো কয়লা, কয়লা মতো বেরোচ্ছে। কয়লা, কয়লা মতো বেরোচ্ছে। এটার মা একটু সন্দেহ, একটু আঁচ করতে পেরেছিল যে ওর শ্বশুরবাড়ির কেউ হয়তো এই জিনিসটা করেছে। তারপরে বলল আজকে সন্ধ্যেবেলায় ওকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে এখানে নিয়ে আসবেন। আমি যা করার করব। হয়ে গেল। মেয়েটাকে হোটেল নিয়েছিল, ওরা হোটেলে নিয়ে গেল। স্নান করালো। স্নান-টান করিয়ে শুদ্ধ বস্ত্রে আবার সন্ধ্যেবেলায় সেই তান্ত্রিক, মানে সাধকের কাছে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পরে যিনি যজ্ঞ যেটা করছিলেন উনি, সেই যজ্ঞতে ওকে আহুতি দিতে হতো। সেই যজ্ঞে আহুতি দিতে শুরু করলো মেয়েটা। এক মানে একবার দিল, আবার মন্ত্র পড়ার পরে আরেকবার দিল। ৩ বারের মাথায় মেয়েটা না অন্যরকম আচরণ করতে শুরু করে দিয়েছে। মানে ও বলছে যে, "আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি এই কাজটা করলে মুক্তি পাবো।" ও বলছে যেই এই কথাটা বলেছে, মানে আমি এই কাজটা করলে মুক্তি পাবো, সেই না তান্ত্রিক মানে ওর দিকে চোখ তুলে তাকিয়েছে, সেই সাধক তান্ত্রিক আরকি। চোখ তুলে তাকিয়ে বলছে, "আমি তো জানতাম তুই আসবি। সেই জন্যই তো ওকে দিয়ে যজ্ঞে আহুতিটা দেওয়াচ্ছি। এবার বল তুই কে? তোকে কে পাঠিয়েছে?" বলছে, "আমি বলব না। বললে আমার মুক্তি হবে না। আমাকে কথা দিয়েছে আমি যদি মেয়েটাকে মারতে পারি তাহলে আমার মুক্তি।" অনেক কষ্টে, মানে রাজি করিয়ে তখন শোনা গেল
মেয়েটার মুখ দিয়ে বলাচ্ছে, সেই যে প্রসেসড করেছিল মেয়েটাকে, যে ভয় দেখাতো, ওর শ্বশুরবাড়ির তরফ থেকে করা হয়েছে, এবং যার কাছ থেকে করা হয়েছে তার নাম ঠিকানা বলল, যে এরকম এরকম জায়গায় এরকম এরকম একজন আছেন, সে আমাকে পাঠিয়েছে মেয়েটার ক্ষতি করার জন্য, মেয়েটাকে মেরে ফেলার জন্য। মেরে ফেললে, আমি যদি মেরে ফেলতে পারি, আমার মুক্তি দেবে সেই তান্ত্রিক। তো সবকিছু শোনার পর এই তান্ত্রিক বলল, তুই ওকে ছাড়া বেরিয়ে যা, তোর মুক্তির ব্যবস্থা আমি করব, আমি কথা দিচ্ছি। সেটা বলার পর, অনেক কিছু করার পরে মেয়েটাকে ছেড়ে সেই আত্মাটি যখন চলে যায়, মেয়েটি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন ওরা ধরাধরি করে নিয়ে চলে আসে। পরের দিন সেই সাধক, মেয়েটার বাড়ির লোক, ছেলেটাও, মেয়েটার বাবা মা মেসোমাসি, সেই ছেলেটাও, সেই সাধক সেই তান্ত্রিকের বাড়িতে গেছিল, যে তান্ত্রিকের দ্বারা মেয়েটার ক্ষতি করা হয়েছে। সেই তান্ত্রিকের বাড়ি যায়, গিয়ে তাকে চেপে ধরে। সে তো প্রথমে স্বীকারই করবে না। তারপর যখন এই সাধক নিজের পরিচয় দেয়, যে আমি এরকম এরকম তারাপীঠে থাকি, আমি এরকম একজন মানুষ, আপনি যেটা করেছেন আমি কিন্তু দিব্য শক্তি দিয়ে সব দেখতে পাচ্ছি, সব দেখতে পেয়েছি, পেয়েছি বলেই আমি এসেছি। তো সেই সব কিছু শোনার পরে তখন সে স্বীকার করে যে হ্যাঁ, মেয়েটার শাশুড়ি এই কাজটা করিয়েছিল। মানে ভাবা যায় মুখোশের আড়ালে কত বড় শয়তান লুকিয়ে। তিনি যে স্বীকারোক্তিটা করেছিলেন, মেয়েটার শাশুড়ি এই জিনিসটা করেছিল, কেন না মেয়েটা ব্রাহ্মণ নয়, মেয়েটাকে মেনে নেবে না। কিন্তু ছেলেটা যেহেতু মেয়েটাকে ছাড়বে না, ছেলেটা যেহেতু মেয়েটাকে ভীষণ ভালোবাসে, ওদের মধ্যে চিট ধরানো যাচ্ছিল না, সেই জন্য মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। তিলে তিলে যেন মেয়েটা শেষ হয়ে যায়। মেয়েটার শাশুড়ি এই জিনিসটা করেছিল। সবকিছু স্বীকার করার পরে, ওনার তো যা করার করেছিল, ওনারা থানা পুলিশ করেছিল। তো সেই জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা মৌমিতা আমাকে বলেনি। থানা পুলিশ হয়েছিল এইটুখানি বললাম, এইটুখানি জানি। তো তারপরে ছেলেটি সেখানে দাঁড়িয়েই তার বাড়িতে ফোন করে, পুরো ঘটনাটা জানায়, এবং ছেলেটার মা ফোনে বলছে, আমি যা করেছি বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি, আমার ছেলের মঙ্গলের জন্য করেছি, আমি তোর মঙ্গলের জন্য করেছি, ছেলেকে বলছে। ওই মেয়ে ব্রাহ্মণ নয়, আর কোনো নিচু জাত ছোট জাতের মেয়েকে আমি আমার ঘরে তুলবো না, মানে এই ভাষায় সে বলতে থাকে ফোনের মধ্যে। ছেলেটা তখন বলে যে তুমি আজকে থেকে ভুলে যাও যে তোমার কোনো ছেলে ছিল, আমি তো ওকে ছেড়ে যাব না, আমি আমার দেবশ্রীকে ছেড়ে যাব না, আমি আর কোনোদিনই তোমাদের কাছে ফিরবো না। স্টিল, যেটা আমি জানতে পারি, স্টিল নাও ছেলেটি তার মায়ের সাথে এখনো কোনো যোগাযোগ রাখেনি, ছেলেটি কোনোদিনই তার বাড়িতে আর ফেরেনি। যা করার, যা সংসার করা সেই রাজারহাটে, সেখানে দুজনে এখনো সার্ভিস করে, এখনো জব করে, দুজনে এখনো থাকে। তারপর আস্তে আস্তে সেই মেয়েটিকে একটা তাবিজ দেওয়া হয়েছিল। তাবিজটা পড়ার পরে, অনেক ঠাকুর পুজো টুজো করার পরে, অনেক ওষুধও খাওয়ানো হয়েছিল। সবকিছু করার পরে দেবশ্রী আস্তে 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 করে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরে তার আর এই বিষয়ে সেরকম কিছু মনে ছিল না। যেটুকুনি মনে ছিল সেইটুকানি সে তার বান্ধবীকে বলেছিল। তার বান্ধবী আমাকে এই ঘটনাটি শেয়ার করে। তো এই ছিল আজকের ঘটনা। মানে ভাবতে পারছো কতটা মারাত্মক, ভালোবেসে বিয়ে করার ফল কতটা মারাত্মক হয়েছিল। মানে মানুষ এরকম কেন করে আমি জানি না। যদি দুজন দুজনকে খুব ভালোবাসে, সত্যিই ভালোবেসে সংসার করতে চায়, তাহলে সেখানে জাতপাত কেন বাধা হয়ে দাঁড়াবে? সব থেকে বড় ব্যাপার, সব থেকে উপরে, সেও মানুষ, আমিও মানুষ। আমার গা কাটলে যেমন লাল রক্ত বেরোবে, একটা অব্রাহ্মণ কারোর গা কাটলেও কিন্তু লাল রক্তই বেরোবে। কিন্তু এরা সেটা বুঝতে চায় না। কিছু গোঁড়া মানুষ আছে যে আমার বাড়িতে আমি নিচু জাত ছোট জাত মেনে নেব না। তো এই ছিল আজকের ঘটনা। এদের মানসিকতা আমরা পাল্টাতে কোনোদিনই পারবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কেউ ঘটনা পাঠাতে চাও, আমাকে অবশ্যই বলো, আমি তাকে আমার ফেসবুকের লিংক দেবো, ফেসবুক মেসেঞ্জারে এসে আমাকে মেসেজ করে তোমাদের ঘটনা পাঠাতে পারো। আর যদি তোমাদের ঘটনা ভালো লেগে থাকে, তো অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করো। তোমাদের ভালোবাসা পেলে আমি আরো আরো ঘটনা আনতে পারবো। আমার খুব ভালোও লাগে এই ঘটনাগুলো শেয়ার করতে তোমাদের সাথে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর নেক্সট ঘটনার জন্য ওয়েট করো, আমি অবশ্যই তাড়াতাড়ি নেক্সট ঘটনা আবার নিয়ে আসবো। ততক্ষণ থ্যাংক ইউ, আমার চ্যানেলের পাশে থেকো।